আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি নুসরাত সুজানা। রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন, স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে সেটা করার অপশন আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পদত্যাগের বিষয় গুঞ্জন বলে জানিয়েছেন তিনি। বলেন, সরকার এ বিষয়ে কিছু জানে না এবং পদক্ষেপও নেওয়া হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল এনসিপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠনের পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ না করায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল। দীর্ঘদিন পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে পদত্যাগ করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিষয়টি গুঞ্জন বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যেটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না, সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। এদিকে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে পতিত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের কোনো তথ্য নেই। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে। বিলাল হোসেন, RTV, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তৎকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে দেশে বিদেশে যাতায়াত সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন তিনি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হয়ে আসতে পারে। জিএ মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তোলা হয় এজলাসে। পরে বিচারিক প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে দেয়া হয় ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি। এ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অপরাধে তার বিচার করবে ট্রাইব্যুনাল। তবে জিয়া হত্যার বিচার হবে সেনা আইনেই। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে। তিনি গত 16 বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। পলাতক আসামি হয়েও মোজাফফর 16 বছর তৎকালীন সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে দেশে বিদেশে অবাধ যাতায়াত করেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এর আগে জুলাই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে ছদ্মনামে যোগাযোগের সূত্র পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের তথ্যে গত 15 জুলাই বনানী থেকে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রসিকিউশনের আবেদনে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে মিলিটারি পুলিশকে নির্দেশ দেয় আদালত। এ মামলার পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে জামায়াত ইসলামী। এদিকে নির্বাচন কমিশন বলছে, জামায়াত নয়, জাতীয় সংসদের আনুষ্ঠানিক চিঠি পেলেই গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলাম।
পরদিনই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় সংসদের স্পিকারকে জানিয়েছে দলটি। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান, জামাতের চিঠির ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই, যদি না পার্লামেন্ট থেকে এটা রেফার করা হয়। আসার পরে আমরা এটা বিশ্লেষণ করব, দেখব আইন কানুন অনুযায়ী কি হওয়া উচিত, তখন নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত অবহিত করবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এডিট করতে পারবে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিনিয়োগকারীদের সময়, সমর্থন ও নীতিগত সহযোগিতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা প্রণয়ন সহ অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজধানীতে এফডিআই কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রুদ্রফিকের রিপোর্ট। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে এফডিআই কনফারেন্স 2026। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারেক রহমান বলেন, বিনিয়োগকারীদের জন্য আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করা হয়েছে, সব ধরনের সুরক্ষা জোরদার করা হয়েছে জানিয়ে তাদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় যেন আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার প্রসার ঘটায়। আপনারা স্থানীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, যখনই আপনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন আমাদের সরকারও আমাদের সময়, সহায়তা ও নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবে। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। শুধু বিনিয়োগ নয়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের নির্বাচনী ইস্তেহারে অর্থনৈতিক রূপান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। আমরা আপনাদের কেবল বাংলাদেশে বিনিয়োগ করতেই আমন্ত্রণ জানাচ্ছি না, বরং এই লক্ষ্য বাস্তবায়নের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া উন্নত করছি, কর ও ভ্যাট প্রশাসন সহজ করছি এবং মুনাফা প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে আরো সহজতর করছি। বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা সহ সরকারি প্রক্রিয়া সহজ করার উদ্যোগেরও কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ও বিপক্ষে রয়েছে মত। একইভাবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আইন করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে শুধু ঝুঁকিপূর্ণ এলাকায় 3 বাহিনীকে রাখার বিধানের পক্ষে মত দিয়েছেন তারা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার কমিশনের 12তম সভায় এসব সিদ্ধান্ত হয়। যে বিষয়গুলো পরিবর্তন এনেছে ইসি সেগুলো হলো, স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, দ্বৈত নাগরিক থাকা প্রার্থীকে অযোগ্য ঘোষণা, ঋণ খেলাপি জামিনদার, বিল খেলাপি ও বিল খেলাপি প্রতিষ্ঠানের কর্ণধার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ না রাখাকে কেউ কেউ যৌক্তিক মনে করলেও অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে সব পেশার মানুষের নির্বাচনের প্রতিনিধিত্ব করার অধিকার খর্ব করা হচ্ছে। এমপিভুক্ত শিক্ষকদেরকে নির্বাচন করতে না দেয়া এটিও সঠিক সিদ্ধান্ত। যারা এমপিভুক্ত তারা কিন্তু সরকারের কোষাগার থেকে তারা কিন্তু বেতন পান। সেই শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনের যে নীতি সেটাতে কিন্তু সরে আসেন। এবং শিক্ষকরা যখন ক্লাসে পড়ান আবার তারা নির্বাচন করেন, আসলে
দুটো ভূমিকা পালন করা আসলে সম্ভব না। শিক্ষকের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকতে পারে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি থাকতে পারে, যে সব দল কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এদের মধ্যে থাকতেই পারে। তা এটা যদি আইনটা এরকম হতো যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে যোগ্য মানুষের জন্যে রাজনীতিতে আগ্রহ থাকা, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করা, এগুলো থেকে মানুষ আস্তে আস্তে তাহলে দূরে সরে যাওয়ার চিন্তা করবে যে না, আমি তো কোনোদিন ইলেকশন করতে পারবো না। এছাড়া পক্ষে বিপক্ষে মত রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয় নিয়েও। স্থানীয় সরকার নির্বাচন একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা বা একটা সিটি কর্পোরেশন, এগুলো আমার মনে হয় আমাদের যে নর্মাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই এটা ম্যানেজ করতে পারার কথা। আমরা যদি আমাদের সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত কাজে লাগায়, দেখা যাবে মানুষের মধ্যে যে আস্থার জায়গাগুলো তখন প্রশ্নের মুখে পড়বে। প্রয়োজন হয় সেরকম, তাহলে কমিশন তো প্রতিরক্ষা বিভাগকে লিখেও তারা নিতে পারে। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এই সিচুয়েশনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এইড হিসাবে আর্মি ডিপ্লয় করতে পারবে, এবং এই পরিবর্তনটিকে আমি সাধুবাদ জানাই। দ্বৈত নাগরিক ঋণ খেলাপি বিল খেলাপির প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শুধু শর্তের বেড়াজালে আটকে নয়, বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য প্রার্থীর নির্বাচনের সুযোগ সৃষ্টি ও নিরপেক্ষ নির্বাচন করার দিকে নজর দিতে হবে কমিশনকে। আতিকা রহমান, RTV, ঢাকা। এবার ভারতের আন্দোলন প্রসঙ্গ। প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লিতে চলমান আন্দোলন থামাতে গত 24 ঘন্টায় 4বার আলোচনার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। আলোচনার জন্য দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আমন্ত্রণ জানায় শিক্ষার্থীদের। তবে মন্ত্রীর বাসভবন বা কার্যালয়ে যেতে আগ্রহী নয় তারা। শিক্ষার্থীরা বলছে, আলোচনার জন্য সরকারের প্রতিনিধিদের যন্তর মন্তর অথবা আহত শিক্ষার্থীদের কাছে আসতে হবে। বিস্তারিত জানছেন আব্দুল মালেক। দিল্লির যন্তর মন্তরে অব্যাহত রয়েছে ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকালেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ। এ অবস্থায় আন্দোলন থামাতে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, সরকার যে কোনো মুহূর্তেই আলোচনায় বসতে আগ্রহী। গত 24 ঘন্টায় শিক্ষার্থীদের কাছে 4বার আলোচনার প্রস্তাব দিয়েছে বিজেপি সরকার। আলোচনার জন্য দেশটির ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডার বাসভবনে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান তিনি। আন্দোলন পর बैठे हुए ছাত্র বন্ধুओं से আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা যখনই চান সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দয়া করে এগিয়ে আসুন, যাতে শিক্ষার্থী সমাজ, যুব সমাজ এবং দেশের স্বার্থে এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করা যায়। জিতেন্দ্র সিং এর এই প্রস্তাবের জবাবে জেপি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, আলোচনা করতে হলে সরকারের প্রতিনিধিদের চিকিৎসাধীন বা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসতে হবে। जनता का दरबार यहाँ लगा हुआ है, जनता के बीच आना चाहिए मिनिस्टर्स को। अगर उनको बात करनी है तो बातचीत जंतर मंतर पे होगी। এদিকে দিল্লিতে বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে 16টি মেট্রো স্টেশন। আব্দুল মালেক, RTV। দর্শক, এই বিষয়ে আরও জানাতে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বীরেন ভট্টাচার্য। বীরেন, এই যে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলন, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এবং তাকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কি বলছেন বিশ্লেষকরা, জানাবেন সে বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে যখন সোমবার যখন প্রথম আন্দোলন করা হলো, যখন সংসদ অভিযান করা হলো এবং তারপরে সেদিনই রাত্রির ব্যাপারটা থেমে গেল, তখন মনে করা হয়েছিল 2-1 দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে, গতকাল পরশু দিন একটু শান্ত ছিল পরিস্থিতি, মঙ্গলবার, তারপরে বুধবার থেকে কিন্তু পরিস্থিতি আবার অন্যরকম হয়ে গেছে। প্রচন্ড যত দিন যাচ্ছে সেই আন্দোলনের তীব্রতা আরো বেশি পরিমাণে বাড়ছে। আজকে তো গতকালের মতন আজকেও কিন্তু কার্যত নিশ্ছিদ্র দুর্গে পরিণত হয়েছে দিল্লি। বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মী আনা হয়েছে, সেরকমই অন্যদিকে বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ কর্মী আনা হয়েছে, সেন্ট্রাল ফোর্স যেমন নামানো হয়েছে, আবার অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন শহর থেকে, দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী, যুব সম্প্রদায় তারা কিন্তু এসে তাদের আন্দোলনে যোগ দিচ্ছেন।
কেউ ক্রাউড ফান্ডিং করছেন, কেউ তাদের খাবার স্পন্সর করছেন, কেউ অসুস্থ হয়ে গেলে ওষুধ দিচ্ছেন। ফলে সব রকম ভাবে সামাজিক ভাবে সোশ্যাল কিন্তু তারা একটা বড় সমর্থন পাচ্ছে। এবং সর্বোপরি তারা কিন্তু একটাই, তাদের দাবি কিন্তু একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এতদিন পর্যন্ত ছাত্র আন্দোলনের রূপরেখা যেখানে ছিল সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কিন্তু অন্যদিকে চলে গেছে, কারণ তাদের আন্দোলনে যোগ দিয়েছেন বিরোধী দলনেতারা। বিরোধী নেতারা কিন্তু প্রতিদিনই কেউ না কেউ সেখানে যাচ্ছেন, তাদের সমর্থন করছেন। কখনো কখনো অনেকজন বিরোধী দলনেতা একসঙ্গে যাচ্ছেন, জোটবদ্ধ হয়ে যাচ্ছেন, তাদের সমর্থন দিচ্ছেন। ফলে পরিস্থিতিটা কিন্তু সরকার বনাম বিরোধী চলে যাচ্ছে এবং মাঝখানে রয়েছে কিন্তু এই ছাত্র আন্দোলনের বিষয়টা। ফলে সরকার বনাম বিরোধীদের চলে এসেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সরকার সব রকম আলোচনার জন্য, যেহেতু পার্লামেন্টের সেশন চলছে, সরকার জানিয়েছে সংসদে তারা আলোচনার জন্য তৈরি, কিন্তু কোনো শর্ত রাখা যাবে না। এইখানেই শাসকের সঙ্গে বিরোধীদের মতভেদ রয়েছে, কারণ বিরোধীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শর্ত একটাই, আগে ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তারপরে হবে আলোচনা। এই জায়গাতেই কিন্তু তারা কোনো রকম ভাবেই মেনে নিতে পারছেন না। আজকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনিও বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে নিঃশর্তভাবে আলোচনা করতে হবে এবং সরকার সব রকম আলোচনার জন্য তৈরি। প্রয়োজন যা প্রয়োজনীয়, এতদিন পর্যন্ত যা পেপার লিক হয়েছে, যে সমস্ত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়ে বলেছেন দেশে যুব সম্প্রদায়ের বিরুদ্ধে বা যুব সম্প্রদায়ের সঙ্গে জড়িত যে ঘটনা ঘটেছে তাদের ভবিষ্যতের বিষয়, এই বিষয়ে সরকার কোনো আপোষ করবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন। ফলে প্রধানমন্ত্রীর এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরকার যে এই আন্দোলনের একটা সমঝোতায় আসতে চাইছে বা সরকার চাইছে এই আন্দোলন শেষ হোক, সেটা কিন্তু প্রধানমন্ত্রী বা সংসদ বিষয়ক মন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের কিন্তু বক্তব্যই স্পষ্ট। অন্যদিকে পার্লামেন্টে যেটা চিত্র, সকালবেলাতে কিন্তু শাসক এবং বিরোধী আজকে কিন্তু অভিনব চিত্র। বেশিরভাগ দিনই দেখা যায় পার্লামেন্টে বিরোধীরা সংসদ শুরু হওয়ার আগে অর্থাৎ 11টার ঠিক আগে 10:30 থেকে 11টা পর্যন্ত বিক্ষোভ করে সংসদ ভবনের গেটের সামনে। কিন্তু আজকে হলো ভিন্ন চিত্র, একদিকে শাসকরা, একদিকে বিরোধীরা মুখোমুখি দুজনা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং পরিস্থিতি কিন্তু চরম উত্তেজনায় পৌঁছায় এবং মাঝখানে নিরাপত্তা কর্মীরা চলে আসেন এবং তারা ঢাল হয়ে দাঁড়ান। ফলে পরিস্থিতি কিন্তু শান্ত হয়। একে অপরের বিরুদ্ধে সংসদ ভবনের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দেওয়া, এটা কিন্তু কার্যত নজিরবিহীন ঘটনা। এবং তারপর পার্লামেন্টেও কিন্তু তার ভেতরে 11টার সময় যখন সংসদ শুরু হয়, লোকসভা রাজ্যসভা উভয় জায়গাতেই কিন্তু পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে। যথারীতি বিরোধী দলের সমস্ত সাংসদ কিন্তু ওয়েলে নেমে পড়েন, স্পিকারের সামনে গিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং বীরেন, আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে মোট 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের বড় একটি অংশ জুড়ে সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। এছাড়া সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ সামিট গ্রুপ নিয়ে দুদকের অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। সামিট কমিউনিকেশন লিমিটেড 7 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অসৎ উদ্দেশ্য পরস্পর যোগ সাজসে নিজেদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়ে সরকারের 10 কোটি টাকারও বেশি ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছিল। আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভারতের চলমান উত্তেজনা ইস্যু বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে সমাধান করবে ভারত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা সরকারের। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে পাসপোর্ট ইস্যুর বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। হিসেবে গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে
স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। ভারত আরেকটি গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, দুর্যোগে আগাম সতর্কতা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি। সফরের ফাঁকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। মানব সেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চিকিৎসা সেবার মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। গত 17 বছরে অনিয়ম ও লুটপাটের শিকার হোলি ফ্যামিলি হাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চান সংশ্লিষ্টরা। বাংলাদেশের স্টেট অফ দ্য আর্ট হওয়ার মতো যোগ্যতা এই হাসপাতাল, এই মেডিকেল কলেজের আছে। এত বছর পরেও কোনো পরিবর্তন নাই, স্ট্রাকচারালি কোনো পরিবর্তন নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু সুযোগ রয়েছে, আপনি ইনশাল্লাহ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সেরকম একটি ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, দেশের প্রতিটি ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে। একটি পিছিয়ে পড়া মানুষ, সেই পাহাড়ের মানুষ অথবা আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, কাউকে কিন্তু বাদ রাখা হচ্ছে না। সবাইকে এই সমাজের মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, গ্রাম অঞ্চলের মানুষ এখনো পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। পরে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। শাহরান সালেহীন প্রথম, অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। তেলের পর এবার গ্যাস সংকটে নাকাল হচ্ছে পরিবহন খাত। রাজধানীর CNG স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থাকছেন যানবাহনের চালকরা। তারা বলছেন, বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস নেই, যেগুলোতে আছে চাপ খুব কম। পরিবার সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে পরিবহন শ্রমিকদের। বিপুল দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মিশুক হাওলাদার। ভোরের আলো ফোটার আগ থেকে রাজধানীর বিভিন্ন CNG ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অপেক্ষা করে 6 থেকে 7 ঘন্টা পর পাচ্ছেন গ্যাস, তবে সেটিও চাহিদার তুলনায় কম। চালকরা বলছেন, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এর প্রভাব পড়ছে সংসার জীবনে। এদিকে গ্যাস সংকটের কারণে ঢাকার রাস্তায় CNG চালিত অটোরিকশা কমে গেছে। সেই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি যাত্রী পরিবহন করতে পারছেন না। জরুরি সেবা কি করব, গ্যাস না থাকলে কিছু করার নাই তো। হাসপাতালে তো অনেক রোগীরাই থাকে, নিতে গেলে অনেক সমস্যা হয়, দেরি হয়, নিতে পারি না, সময় মতো টিপ মারতে পারতেছি না, আমাদের সমস্যা হইতেছে অনেক। যেটি আগে ভাগে লুয়ে রাখে সেটি ভাড়া মারতে পারে, যেটি জরুরি প্রয়োজন নাই গ্যাস ও বসেই থাকে গাড়ি, ও চলতে পারে না। সারা রাইতে মনে করেন সিরিয়াল আনলাম, সারা রাইতে আর গ্যাস পাই নাই। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, এইভাবে চলতে থাকলে শ্রমিকদের ভোগান্তি বাড়বে। গ্যাস পাচ্ছি না, এই জন্য আমরা গাড়িগুলো চালাতে পারতেছি না। এখন যে গাড়িগুলো চালাতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। মনে হয় আমাদের ড্রাইভার শ্রমিক যারা আছে এরাও খুব সমস্যার মধ্যে আছে, কেন ওরা মনে হয় খাওয়া টাওয়ার সমস্যা হয়ে যায়, গাড়ি না চলে। সারা রাত ভরে পাম্পে বসে থাকে, গ্যাস পায় না। যার যদি গ্যাস দরকার 1000 টাকা,
সে পায় 200 টাকার 250 টাকার, এই দিয়ে তো রাস্তায় টিপ মারা যায় না। গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না বলে জানান সিএনজি ফিলিং স্টেশনের এই কর্মকর্তা। লাইনের চাপ এবং প্রেশার কম কারণে গাড়ি যেমন আমাদের একসাথে 12টা 14টা গাড়ি একসাথে বের হইতো, এখন বাড়া 4টা 5টা এরকম। কিন্তু চাপের কারণেই, প্রেশারের চাপের কম কারণেই আমাদের এই সংকটটা বেশি। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্ট সবার। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। শুরু হয়েছে 3 দিনব্যাপী টপ থাই ব্র্যান্ডস 2026। রাজধানীর একটি হোটেলে আয়োজিত মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আলোচনায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কাটিয়ে তোলার প্রতি গুরুত্ব দেন মন্ত্রী। সম্ভাবনাময় খাতের পণ্য আমদানি রপ্তানি বাড়িয়ে বাণিজ্য চুক্তির প্রতিও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন বাণিজ্য মন্ত্রী। 57টিরও বেশি থাই প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে, যেখানে খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা, কসমেটিক্স, ফ্যাশন পণ্য গুরুত্ব পেয়েছে। থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়লেও বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের বিপুল সম্ভাবনা এখনও কাজে লাগানো সম্ভব। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 2026। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 15টি দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। কবিতা পাঠ, সাহিত্য বিষয়ক আলোচনা ও আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে বিশ্ব কবিতা দিবসের সার্বজনীন আবেদন এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। দেশের শিল্প খাতে নতুন উদ্ভাবনের পাশাপাশি বিদ্যমান পণ্যগুলোর মেধাস্বত্ব রক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। বিকেলে FBCCI RC আয়োজিত মেধাস্বত্ব অধিকার সুরক্ষায় উদ্ভাবন ও শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৌদি আরব ভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যাটেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ফেরোজ আলী। প্যানেল আলোচনায় বক্তারা দেশের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি ও শিল্প খাতে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার সক্ষমতা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও কার্যকর মেধাস্বত্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আপনার মেধা, আপনার গান, আপনার সংস্কৃতি, আপনার অনেক কিছুর মধ্যে আছে। আমরা উই আর টকিং অ্যাবাউট দি অনলি ফর ইন্ডাস্ট্রির কথা বলছি আমি, ঠিক না? ইভেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলিও তো আমাকে প্রোটেকশন দিতে হবে। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।